আমরা এবার শুরু করি ইংরেজি পড়ানো। সবাই রেডি? আমরা দেখেন ইংরেজি পড়ানোর ক্ষেত্রে একটা বাক্য বলি বাংলাতে, ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, এর উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। প্রমোদ চৌধুরী। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, কলমের মুখে আসে, এর উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। এর উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। দেখে লিখতে হবে না, আপনারা শুনে শুনে লেখেন না, মাঝে মাঝে শুনে শুনে লেখাবেন। লেখার একটা যোগ্যতা হচ্ছে শুনে শুনে লেখানো। আপনি কোথাও লেখা দেখাবেন না, বলবেন যে তোমরা লেখো, কারণ আপনি বলবেন এই কথাটা ওরা লিখবে। আপনি আগে লিখে নেবেন, যে দেখে দেখে বলবেন, ওরা আপনার কথা শুনে লিখবে। ডিকটেশন বলে এটাকে। আপনি বিদেশে যাইতে হলে IELTS পরীক্ষা হয়, সেখানে এরকম শুনে শুনে লেখায়, আপনারা এটা লেখাবেন। এই কথাটা হচ্ছে প্রমোদ চৌধুরী নামে এক ভদ্রলোক আছেন, বিশিষ্ট সাহিত্যিক। ওনার কথা একটু 19-20 হইতে পারে, কিন্তু এরকম কথাই উনি বলেছেন। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, এর উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে। দ্রুত লেখেন, নাহলে ছবি তুলে নেন, এতক্ষণ লাগে কেন? ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, এর উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে। আচ্ছা, ঘটনা হচ্ছে আমরা গ্রামার ইংরেজি পড়তে গেলে প্রথমে সবার মাথায় আসে গ্রামার। না জানি কি ভুল করে ফেলি, গ্রামার যদি ঠিক না থাকে তাহলে আমাদের ইংরেজি বলা ঠিক হবে না। এই জিনিসটা আমাদের ভুল ধারণা। আমরা জানি প্রত্যেকটা ভাষা কয়টা দক্ষতা আছে? 4টা দক্ষতা আছে। শোনা, বলা, পড়া, লেখা, তাই না? প্রথমে হচ্ছে লিসেনিং, শোনা, লিসেনিং, তারপরে স্পিকিং, তারপরে হচ্ছে রিডিং, তারপরে হচ্ছে রাইটিং। শোনা, বলা, পড়া, লেখা। আমাদের শিক্ষার্থীদেরকে শোনাতে হবে ইংরেজি, বলাতে হবে, ভুলভাল বলতে হবে। আমাদের শিক্ষার্থীদেরকে রিডিং পড়াতে হবে, রাইটিং লিখতে দিতে হবে। ইংরেজিতে অনেক সময় ছোট ছোট কথা, প্লিজ স্ট্যান্ড আপ, প্লিজ সিট ডাউন, প্লিজ গো ব্যাক, প্লিজ গো অ্যাওয়ে, প্লিজ ব্রিং ইউর বুক, প্লিজ রাইট ডাউন ইন ইউর নোটবুক। ইংরেজিতে কিছু ছোট ছোট নির্দেশনা, এগুলো দিলেন, এগুলোতে তাদেরকে অভ্যস্ত করে তুললেন, এইগুলো করতে পারেন। তারপরে এই যে লিসেনিং, এই গুণটাকে, শোনার গুণটাকে বাড়ানোর জন্য আপনি মাঝে মাঝে বলবেন, কখনো কখনো হচ্ছে বইয়ের পড়াটা, ছড়াটা আপনি জোরে জোরে বলবেন, ওরা সবাই শুনবে। আবার বই ছাড়া আপনার বাড়িতে বড়দের বই আছে, সহজ কবিতা, সহজ গল্প ধরেন আছে, আপনি সেটা নিয়ে এসে ছোট্ট একটা অংশ তাদের জন্য 2টা বা 4টা লাইন পড়ে পড়ে শোনালেন, তাদের কাছে অর্থ করলেন, ওরা বুঝতে পারবে। ঠিক আছে? তার মানে আমার কিছু কিছু ডিরেকশন দিতে হবে ইংরেজিতে, যাতে ওদের শোনার দক্ষতাটা, লিসেনিং এর দক্ষতাটা বৃদ্ধি পায়। তারপরে বলা কিভাবে বলতে হবে। শোনার আরেকটা বিষয়, আমরা শিক্ষার্থীদের যেমন অঙ্গ প্রত্যঙ্গের নাম ইংরেজিতে শিখাইতে পারি, মাসের নাম, সবকিছু কিন্তু আমরা চার্ট থেকে হোক, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, অটাম মানে কি শরৎকাল, তারপর সামার মানে গ্রীষ্মকাল, রেইনি সিজন মানে বর্ষাকাল, এই যে এরকমগুলো কালগুলো আমাদের চার্টেও নাই, আমরা এগুলো শেখাতে পারি। আচ্ছা, ইংরেজিতে মাঝে মাঝে ছোটো ছোটো করে ডিরেকশন দিব। তারপরে ইংরেজি খবর শোনা হতে পারে, পৃথিবীতে বা বাংলাদেশ বেতারে ইংরেজি খবর পায়, এগুলো শুনে আমরা বুঝতে পারছি না। দ্বিতীয় শ্রেণীর বড় শ্রেণী যারা শোনার দক্ষতাটা ভালো করতে চায়, তাদের এইরকম জায়গায় ইংরেজিতে গল্প, কবিতা, খবর এগুলো শোনার মাধ্যমে শোনার দক্ষতাটা বাড়াতে পারে। 2 নম্বর কথা, স্পিকিং মানে বলতে গিয়ে এই যে আগে কলমের কথা, কিভাবে গ্রামারে লেখা আছে, রাতে করে কিভাবে, এইগুলো কথা মনে করে বলতে গেলে বলা হবে না।
মনে করে বলতে গেলে বলা হবে না। বলার যখন অভ্যাস করাবেন, ভুলভাল যাই হোক, সে যাতে বলতে পারে নির্ভয়ে, এইরকম একটা পরিবেশ দেন এবং ওকে বলার সুযোগ দেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন তো নাকি? আচ্ছা, বলার সুযোগ যদি দেন তাহলে সে বলতে পারবে, আর বলার সুযোগ যদি না দেন তাহলে বলতে পারবে না। তাহলে আমরা ধরেন আপনার কাছে আপনি তো বলেছেন, আপনি বলেন, আপনি দাঁড়ান, বলেন তো, আপনার নিজের পরিচয় দিলেন, নিজের ঠিকানা বললেন, একদম ইংরেজিতে বলবেন, আমার নাম এই, আমার ঠিকানা এই, ইংরেজিতে বলতে হবে। ওখানে জোরে বলেন। হ্যাঁ, বলেন তারপর। Sorry, address please. Good. Many thanks. Okay, many thanks to you. Please sit down. Okay, আপনি ভালো বলেছেন। হ্যাঁ, এরকম ভাবে আস্তে আস্তে মূলত আমাদের মূলত আস্তে আস্তে পরিচয়গুলো দেওয়ার সহ নিজেদের কথাগুলো বলার চেষ্টা করতে হবে। তার মানে অ্যাড্রেসটা বলতে বললাম, কিন্তু অ্যাড্রেস কথাটা কি আপনি এর আগে কখনো শুনেছেন? অ্যাড্রেস মানে কি? অ্যাড্রেস বানান করতে পারবেন কে কে? হাত তোলেন। অ্যাড্রেস বানান করতে পারবেন কে কে? 1 2 3 4 5 6। আপনি দাঁড়ান, অ্যাড্রেস বানান করেন। এটাই সঠিক। অ্যাড্রেস মানে গুড। তাহলে আমাদের এই ঠিকানাটা দিতে বললাম, আমাদের নিজেদেরকে আগে জানতে হবে। আমাদের অনেকেই আমরা এই জিনিসটাই জানি না। তাহলে আমরা বাচ্চাদেরকে শেখাবো কি? সকল কথা আমাদের নিজেদেরকে জানতে হবে, প্লাস এই যে বলার সাহস, শিক্ষার্থীদেরকে একটু বলার সাহসটা করে দিতে হবে। ওরা যাতে বলার সময় জড়তাটা কাটানো। হয়তো পারছে না, আপনি লিখে দেন। আমার খুব ভালোভাবে মনে আছে, আমি যখন তৃতীয় কি চতুর্থ শ্রেণীতে পড়ি, আমি একটা মাদ্রাসায় পড়তাম। আরবিতে আমাদের এক বড় ভাই মুখস্থ হেওয়ার বা কথোপকথন লিখে দিয়েছিলেন। আমার এক বড় ভাই প্রশ্নকর্তা, আর আমি উত্তর দিয়েছিলাম। খুব সম্ভবত আমি প্রশ্ন করেছিলাম, উনি উত্তর দিয়েছেন, অথবা উনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। এটা কিন্তু আমরা আগে লিখে নিয়েছিলাম। ওই বড় ভাইটা আমাদেরকে লিখে দিয়েছিল বইয়ের বাইরে, 3-4 পৃষ্ঠা ছিল। এটা আমরা মুখস্থ করে প্র্যাকটিস করেছি। তারপরে অতিথির সামনে আমরা এটা উপস্থাপন করেছিলাম। এটা খুব ভালো লেগেছিল। এখন প্রশ্ন করছেন, আপনারা এরকম করতে পারেন, ইংরেজিতে লিখে দিতে পারেন একটা ডায়লগ। গ্রামার তৈরি করলে অনেক ডায়লগ পাবেন। হ্যাঁ, তো ওই চরিত্রটা 2টা কাগজে লিখে দেন। সুমাইয়ার খাতাতে সুমাইয়ার অংশটুকু লিখে দেন, সাকিবের খাতাতে সাকিবের অংশটুকু লিখে দেন। আর সুমাইয়া আর হচ্ছে সেলিমা, দুজনকে 2টা চরিত্র দিয়ে আপনি ওটা লিখে দিলেন। ওরা সামনে এসে প্রথমে দেখে চর্চা করলেন, তারপরে সামনে এসে না দেখে বললেন। এই যে আস্তে আস্তে বলার চর্চা করা এবং বলাটা দেখানো, তারা যে বলতে পারছে এটা ক্লাসের সবাইকে দেখানো। বুঝলেন ব্যাপারটা? একদিন একটা পৃষ্ঠা নিয়ে এসে বলেন এটাকে খবরের মতো করে পড়তে হবে। তোমরা খবর শুনে এসে যেরকম খবর পড়ে এরকম করে একটা না, এক নিঃশ্বাসে তোমরা পড়বে। হয়তো পারবে না, উৎসাহ দেবে। তার মানে তাদেরকে বলার ক্ষেত্রে ভয়টা কাটানো। যখন ভয়টা কেটে যাবে, বলতে পারছে যে কোনো কিছু, তখন আস্তে আস্তে ছোট ছোট বিষয়, যেমন আপনাদের কি 2য় শ্রেণীর বইয়ে হয়তো এরকম বিষয়গুলো আছে, আমি আমার পছন্দ আমি ওই রং পছন্দ করি, এই জিনিসের রং ওই, এরকম বিষয়গুলো আছে, ছোট ছোট বাক্য। এই বিষয়গুলো ওদেরকে বলতে হবে। এরপরে হচ্ছে সাহসী করা, মানে আমার শিক্ষার্থীদেরকে মূলত কথা বলতে যাতে সাহস পায়, ভয় না করে। শিক্ষা অফিসার গেলেন, এডুকেশন অফিসার, শিক্ষা সুপারভাইজার গেলেন, কিছুই বলবে না।
ইংরেজিতে একটা ছড়া জিজ্ঞেস করি, কিছু বলতে পারে না। আবার একটা কেন্দ্রে গেলাম, স্যার আমার শিক্ষার্থীরা আপনার জন্য কিছু বলতে চায়, দেখি এবং একটা গজল করবো বা একটা কবিতা আবৃত্তি করবো বা একটা ইংরেজিতে ছড়া বলতে চায় বা একটা ইংরেজিতে ডায়লগ বলতে চায়, থামেই না, আমাকে আসতেই দেবে না। এবার একটা কেন্দ্রে গেছিলাম, এটা আমার ভালো লাগে না, কারণ আপনার কেন্দ্রের শিক্ষার্থীরা এইসব বিষয়ে অভিজ্ঞ, এসব বিষয়ে শক্তিশালী, এসব বিষয়ে চর্চা করে, তার মানে আপনি পড়াইছেন। আমরা তো খুব বেশি খাই না, অল্প কিছু, যাতে ইংরেজিতে প্রাথমিক যে অংশটুকু ছোট ছোট বিষয়, এটা যাতে দেখে পড়তে পারে রাইট, এটা দেখে যাতে পড়তে পারে, এটা যাতে পড়তে পারে রং, এটা যাতে পড়তে পারে রাইট, এটা যাতে পড়তে পারে, এটাও হচ্ছে রাইট, কিন্তু এই রাইট মানে লেখা আর এই রাইট মানে সঠিক, এটা যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে। এইটা মানে ভুল, আর এই রং মানে কালার, এই রং আর এই রঙের তফাৎ আছে, ঠিক আছে? আচ্ছা, দেখো এগুলো বাচ্চারা যাতে, শিক্ষার্থীরা যাতে বুঝতে পারেন, এইরকম ভাবে মূলত আমাদের পড়ানোটা হতে হবে। এরপরে আরেকটা অংশ হচ্ছে রিডিং, পড়া। আমরা যেমন বলার ক্ষেত্রে লক্ষ্য করেছি, যে কোনো কিছু বলা, রিডিং পড়ার ক্ষেত্রে ছোট ছোট বিষয়, সহজ সহজ, ক্লাসের বই, নাম পরিচয়, রেইনবো অর্থাৎ রংধনু, তারপরে সব কিছু চার্ট যেগুলো ইংরেজিতে আছে, লেখা আছে উপরে অ্যালফাবেট। আপনারা কখন এটা পড়াইছেন? খালি এবিসিডি তো পড়ান, কিন্তু উপরে যে অ্যালফাবেট লেখা আছে, এই কথাটা কি কখনো পড়িয়েছেন? কেউ পড়ান? বলেন এ এল এল পি এইচ এ, হ্যাঁ, বিইটি, বেট। কিভাবে পড়াবেন? পড়ানোর ক্ষেত্রে অবশ্যই এইভাবে কে পড়েন? সিলেবলটা এই জন্য, যাতে করে আপনারা, হ্যাঁ, কিন্তু ভাইঙ্গা পড়াবেন। শব্দ ইংরেজি, বাংলাও যেরকম ইংরেজি এরকম বানান করে শব্দটা বলবেন। এ এল এল পি এইচ এ, বিইটি, বেট, অ্যালফাবেট। অ্যালফাবেট মানে বর্ণমালা, বাংলা বর্ণমালা একটি, ইংরেজি অ্যালফাবেটও একটি, কিন্তু অ্যালফাবেটে বর্ণ কয়টি? ইংরেজিতে অ্যালফাবেট কতটি? 26টি। ইংরেজিতে বর্ণমালা, ইংরেজিতে বর্ণ হচ্ছে 26টি লেটার, আর অ্যালফাবেট বর্ণমালা একটি। আচ্ছা, তাহলে আমাদের শেখানোর ক্ষেত্রে সিলেবল বা শব্দাংশ ওয়াইজ যাতে তারা পড়ে, বানান করে করে যাতে পড়ে, শুরুর দিকে যাতে সিলেবল করে, তারপরে বানান করে করে, সিলেবল ধরে বানান করে যাতে পড়ে, এটা একটু লক্ষ্য রাখবেন। তাহলে হচ্ছে ওদেরকে বুঝতে সুবিধা হবে। যখন বানানটা বোঝা ক্লিয়ার হয়ে যাবে, তখন বলবেন দ্বিতীয় শ্রেণীতে উঠে গেল, আর একটু বড় হয়ে গেল, বানান ছাড়াই তুমি একটানা পড়ে যাও। শিশু শ্রেণী, প্রথম শ্রেণী, অবশ্যই বানান করে পড়তে বলবেন, তুমি বানান করে পড়ো। SUN, সান, DAY, ডে, সানডে, ডাই সিলেবল, দুইটা সিলেবল, তাই না? তারপরে ওয়েডনেসডে, কি সিলেবল এটা? ট্রাই সিলেবল, ট্রাই, তিনটা। WED, ওয়েড, NES, নেস, DAY, ডে, ওয়েডনেসডে, বুধবার, বুধ না, দ না, কিন্তু বুধবার। মঙ্গলবার, মঙ্গল না, ময় রস্য না, ময় উকারের মতো উচ্চারণ হবে, মঙ্গলবার। সোমবার, অনেকে বলেন সমবার, সমবার না, সোমবার। দন্ত শয়ে ওকার ম, সোম, বয়াকার বার, সোমবার। এই যে শব্দাংশ শব্দাংশ ভেঙে পড়ানো, শব্দাংশ বানান করে যাতে পড়ে শুরুর দিকে। বড় হয়ে গেলে দ্বিতীয় শ্রেণীতে বা আরেকটি শ্রেণীতে উপরে যখন পারে, মানে তাকে ধরলে পারবে, এরকম আত্মবিশ্বাস হয়ে গেছে, সে কিন্তু বানান ছাড়াও পড়তে পারে। আচ্ছা, পড়ার ক্ষেত্রে কিছু কিছু যারা আগ্রহী শিক্ষার্থী আছে, তাদের সামনে আরেকটা বিষয় বোঝাতে পারেন। আমরা কিন্তু সবসময় দেখা বর্ণই মানে যা বইয়ে পাই সেগুলোই পাবো এমনটা না, কিছু কিছু থাকবে এমন শব্দ যেটা কখনো দেখিনি, এটা কীভাবে বের করবো, কীভাবে পড়বো? এই জন্য অভিধান আছে। অভিধানের ইংরেজি কি? অভিধানের ইংরেজি কি? অভিধানের ইংরেজি কি? ডিকশনারি। মানে এখানে সকল শব্দ সাধারণত থাকে এবং এই ডিকশনারি ব্যবহার করতে শেখানো। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী যদি ডিকশনারি ছোটতে পকেট ডিকশনারিগুলো ব্যবহার করতে শেখে, ভালো না? হয়তো সবাই পারে না, আমি তো অনেক বড় হয়ে শিখেছি। অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে, বর্ণ ওয়াইজ, এরপরে ডি, এরপরে সি, এভাবে সাজানো থাকে। তো আমাদের যখন আমরা নিজেরাও নতুন শব্দ পাইলে কি করে? অভিধানে খুঁজে, তাহলে আমাদের বই দেখিয়ে দেওয়া, উপায় দেখিয়ে দেওয়া। যদি না পারি তাহলে কি করবো?
সবসময়ই তাদেরকে একের বেশি অধিক উপায় শিখিয়ে দেওয়া। পড়তে গেলে বেঁধে গেলাম, কি করবো? আমরা যখন একটা ভালো কোচিং সেন্টারে কোচিং করেছিলাম স্পিকিং শেখার জন্য, উনি বলেছিলেন আপনারা যা ইচ্ছা মারা, খেলা, তর্ক বিতর্ক করা সব কিছু ইংরেজিতে বলার চেষ্টা করবেন। কোথাও বেঁধে গেলে এই যে ফোন নাম্বার, 3 রাত 24 ঘন্টা মোবাইল খোলা, যে কোনো সময় কল দেবেন, সত্যি কল দিতে ফোন করতেন। এরকম তারা ডিটারমিনেশন, ঐকান্তিকতা, এরকম তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বলে তাদের ওখানে ওই সময় শিক্ষার্থী প্রচুর যায়। অনেক শিক্ষার্থী শিখেছে স্পিকিং, আত্মবিশ্বাস থাকে। আপনি তাদের মধ্যে আত্মবিশ্বাস ঢুকিয়ে দেন, তাদেরকে একটু সুযোগ দেন। প্রত্যেকদিন হয়তো ফোন দেবে না, সাহস করে আমি একবার মাত্র ফোন দিচ্ছি, কিন্তু আপনি তাদেরকে বলেন। আমাদেরকে পরিচালক এসে বলছি যে আপনারা কি ব্যাপার, ইংরেজিতে কথা বলেছি, আপনি দুটো ভেঙে ফেলবেন, ইংরেজিতে কথা বলেছি, আপনি দুটো ভেঙে ফেলবেন, আপনারা এত ভালো, এত শান্ত, কেন কিছু করে না? ইংরেজিতে কথা বলবেন, ইংরেজিতে আসবেন, ইংরেজিতে বলবেন, দেখা যাচ্ছে আপনার একজন রাইট করে সেও রাখতে হবে ইংরেজিতে, একটা উৎসাহ দিতেন। আলটিমেটলি কি তার কথায় কেউ একটা চেয়ার ভেঙেছে? কেউ ভাঙে ভাঙবে না। কিন্তু আপনার শিক্ষার্থীরা তো আবার এমন, যদি বলেন যে চালাটা ভাঙো, সত্যি কিন্তু একটা লাঠি নিয়ে চালা ভাঙবে, এইরকম আপনি বললেন না। তবে যদি যেটুকু বুঝার মতো শিক্ষার্থী আছে তাদেরকে যদি বলেন, তারা কিন্তু করবে না। ওরা বলবে যে আমাকে ইংরেজিতে চালা ভাঙতে হবে, তার মানে আমি ইংরেজিতে চালা ভাঙলে তার ইংরেজি তো জানি না, কিভাবে চালা ভাঙতে হবে। উৎসাহ দেওয়া এবং সব কাজ ইংরেজিতে করতে বললে দেখা যায় ওই সময়টায় তারা আগ্রহী হবে। পড়ার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে ইংরেজিতে কিছু লিফলেট দেখতে পাই। লিফলেট বলতে যে প্রচারপত্র দেয়, যেমন ডাক্তারের ইয়েতে হ্যান ত্যান, ওখানে লেখা থাকে অমুক ডাক্তার, লেখা থাকে MBBS। এই জায়গাটা কিভাবে পড়তে হবে, এগুলো আলাদা আলাদা করে করতে হবে। যেমন আরবিতে খারাপ বলে, যেমন আলিফ লাম মিম, ইংরেজিতে এরকম যদি থাকে আলাদা করে করতে হয়। MBBS, বড় হাতের যদি এরকম থাকে MBA, আমি যেমন হচ্ছে M.Ed, আমার সার্টিফিকেট হচ্ছে M.Ed, মোহাম্মদ ফেরদাউস হচ্ছে B.Ed M.Ed খালি এরকম B.Ed M.Ed DU, এরকম ধরেন বলতে পারেন। তো যাই হোক, এটা যদি দেখে মানে নতুন কোনো কিছু দেখে তারা যদি পড়তে না পারে, তাহলে একটু ধরিয়ে দেওয়া এবং তাদেরকে আসলে পড়ার প্রতি আগ্রহী করা। তোমরা যে ছোট ছোট বিষয় জানছো, আশপাশে যেগুলো দেখছো, আচ্ছা ওখানে দেখো তো কি লেখা আছে, ওখানে দেখো তো লেখা আছে কি, ওই ফ্যানের নাম কি, ওইটার নাম কি ওয়ালটার, ওইটার নাম পাক ফ্যান, ফ্যান মানে পাখা, এটা দেখি লেখা আছে স্যামসাং। স্যামসাং অর্থ কি? অর্থ হয়তো আছে কোনো কিছু বা নাই। তারপরে এটার নাম কি চেয়ার, এখানে লেখা আছে, ধরেন এটা লেখা আছে, দেখেন তো এখানে কোনো ইংরেজি আছে কিনা, আছে। হ্যাঁ, আমি এটা প্রচার করি, এখানে ধরেন একটা ইংরেজি আছে। তো ব্যাপারটা হচ্ছে চাবি, ধরেন এটা এখানে, চাবির এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে লক লেখা আছে। তাই যে শিক্ষার্থীরা আশপাশের জিনিসদেরকে পড়াবেন, তারা বলতে পারছে কিনা, অন অফ যেটা আছে কিনা। বিভিন্ন জায়গায় লেখা থাকে এক্সিট। এক্সিট মানে কি? বহির্গমন। এক্সিট মানে বহির্গমন, মানে যেদিকে এক্সিট লেখা থাকে ওদিক থেকে বের হতে হয়। অর্থাৎ তারা যাতে পড়তে পারে এ ব্যাপারে উৎসাহিত করা। সবশেষ হচ্ছে লেখার পার্ট, তাই না? লেখার পার্টটার জন্য আমরা কী করি? কেউ কেউ হচ্ছে প্রত্যেক দিন হাজিরা খাতায় লেখা দেয়। হাজিরা খাতা তো না, নিজের ব্যক্তিগত খাতায় লেখা দেয়। আমরা লেখার ক্ষেত্রে নিজের পরিচয় অবশ্যই নিজের পরিচয়টা প্রত্যেক শিক্ষার্থী, সে শিশু হোক, ওয়ান হোক, শিশু তো লিখতে পারে না, 1 এবং 2, সবাই যাতে নিজের পরিচয়টা ইংরেজিতে লিখতে পারে। ক্লাসের পড়াটা লেখা দিতে পারি মাঝে মাঝে, প্রতিদিন না, ক্লাসের পড়াটা লেখা দিতে পারে। তারপরে ছোট ছোট বাক্য বাংলা লিখে দিলাম, ছোট ছোট বাক্য কখনো লিখে দিতে পারি, বা আপনি লিখলেন হুবহু দেখে দেখে তারা লিখলো। হ্যাঁ, শূন্যস্থান দিয়ে দেবেন। যেমন আই রিড, একটা গ্যাপ রেখে দিলাম, ওখানে বুকও হতে পারে, নোভেলও হতে পারে, তারপরে পোয়েমও হতে পারে। আমি একটা কবিতা পড়লাম, যে কোনো কিছু হতে পারে, যা ইচ্ছা যে কোনো কিছু লিখতে পারে। আপনি এরকম শূন্যস্থানমূলক কাজ শিক্ষার্থীদেরকে দিতে পারেন। বুঝতে পেরেছেন? অর্থাৎ লেখাতে মূলত তাদেরকে যে কোনোভাবে আগ্রহী করে তোলা, ছোট ছোট বাক্য দিলেন। যারা খুবই ভালো পারে তাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং মানে আমরা যেমন মনের ভাব প্রকাশ করি চিঠি লিখে, তারপরে হচ্ছে আবেদনপত্র লিখে,
এটা ফ্রি হ্যান্ড, কখনো কোনো জায়গায় আলাদাভাবে হয়তো সূত্র থাকে না, মনের ভাবটা সব কিছু ওখানে লেখি, এটাকে বলে ফ্রি হ্যান্ড রাইটিং। যারা বড় তাদের ওই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্র্যাকটিস করতে হয়। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্র্যাকটিস করার একটা ভালো উপায় হচ্ছে আমাদের মনে যে জিনিসটা খুব ভালো দাগ কাটে, আমাদের যে জিনিসটা করতে খুব ভালো লাগে, ওই বিষয়টা নিয়ে লিখলাম। যেমন ধরেন আমার ঘুমাতে খুব ভালো লাগে, আমি এই বিষয়টা নিয়ে আজকে লিখলাম। যেমন ধরেন আমার ঘুরতে খুব ভালো লাগে, এই বিষয়টা নিয়ে আজকে আমি লিখলাম যে আমি অমুক জায়গায় গেলাম, আমার ঘোরা খুব স্বপ্ন, নরেন্দ্রপুরে আসছি, নরেন্দ্রপুরের পাশে পদ্মা নদী দেখেছি, পদ্মা নদীতে রাতের বেলা গিয়ে কি খাইছি, বাদামের ইংরেজি কি জানো, না হিট করেছি এরকম। তো এরকম ভাবে তারা ফ্রিলি মানে নিজের কথাটা যাতে লিখতে পারে, ভুল ভাল হোক, যারা শুরুর দিকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চায় তাদেরকে এইভাবে আগ্রহী করে তুলতে হবে। আর একটা বিষয়, আমরা শুদ্ধভাবে বলা এবং শুদ্ধভাবে শোনার জন্য চেষ্টা করবো নিজেরাও শুদ্ধ ইংরেজি বলে এরকম খবর মাঝে মাঝে শোনা, তাহলে আমাদের শুদ্ধ হয়। অথবা এই বিষয়টা নতুন শব্দ আসলে এই নতুন ডিকশনারিতে, মোবাইলের ডিকশনারিতে আছে, এদিকে শোনেন, নতুন ডিকশনারিতে আওয়াজ করা যায়, যেটা একটা মাইক্রোফোনের মতো চিহ্নটাকে ওখানে ক্লিক করলে শোনা যায় শুদ্ধ উচ্চারণ কিভাবে করতে হয়। বা গুগলে গেলে একবার মুখ নড়ানো সব দেখায়, কিভাবে মুখ নড়ানো, যেমন পেন, মুখের ফন্ট নড়িয়ে দেখাবে, পেন পেন, এরকম বুঝতে পারে। তো এইরকম ভাবে আমরা দেখে শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে, শুদ্ধ উচ্চারণ করার চেষ্টা করতে হবে। যারা ভালো লিখতে পারে, যারা ভালো বলতে পারে, তাদের এই লেখা এবং বলাটা প্রকাশের পথ দেখিয়ে দেওয়া। ভালো ভালো পত্রিকায়, ভালো ভালো পাক্ষিক পত্রিকা হোক, দেয়ালিকা হোক, সেই জায়গায় তারা লিখতে পারে, বলতে পারে। এখন আবার হাতে হাতে ফেসবুক, আমার একটু আগে গান শুনেছেন বাংলায়, যারা প্রথমে আসছিলেন যে শুনেছেন, কে শুনেছেন? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি কোথায় প্রকাশ করেছি? তারা এই জিনিসটা অনেকে দেখতে পাচ্ছে, এরকম একটা জায়গায় প্রকাশ করছে, এটাকে বলে প্রকাশ করা বা প্রচার করা। ওদেরকে প্রচার করার ওয়ে শিখিয়ে দেয়, খারাপ জিনিস না, ভালো জিনিস যাতে মানে প্রচার করে। অনেকে আবার খারাপ জিনিস প্রচার করে, এটা যাতে না করে, ভালো জিনিসটা। আমি একটা কবিতা লিখেছি, কবিতাটা নতুন কবিতা একটা প্রচার করে ভালো লাগে, নতুন কবিতাটা যখন কাউকে পড়ে ভালো লাগে, 10 জনের নাম মধ্যে একজনের হয়তো ভালো লাগবে, মিলে যাবে। যাই হোক, সকল কিছুতে এটাও যেহেতু ইংরেজি একটা ভাষা, আমি রিডিং, স্পিকিং, রাইটিং, লিসেনিং সবগুলো যোগ্যতা ধরে আমি ইংরেজি পড়ানোর চেষ্টা করব। ইংরেজি পড়ানোর ক্ষেত্রে আমাদের এই ভাষা দক্ষতার পাশাপাশি লক্ষ্য রাখতে হবে আমরা উচ্চারণে যখন পড়াবো উচ্চারণে শুদ্ধ হবে। ইংরেজিতে কিছু আছে ব্রিটিশ অ্যাকসেন্ট, ব্রিটিশ ইংরেজি, যেমন এডুকেশনকে কে বলে এডুকেশন, বর্গীয় জ। একটা ব্রিটিশ ইংলিশ, একটা হচ্ছে আমেরিকান ইংলিশ। তো উচ্চারণের ক্ষেত্রে একটা অনুসরণ করা ভালো, হয় ব্রিটিশটা বা ইংরেজিটা, একটা উচ্চারণ অনুসরণ করা ভালো। ইংরেজিতে সবসময় সহজ এবং মানে উচ্চারণে সহজ এরকম শব্দ বলে, সহজ এবং ছোট, সহজ এবং ছোট শব্দগুলো দিয়ে শুরু করা। হ্যাঁ, সহজ এবং ছোট ছোট শব্দগুলো দিয়ে তাদেরকে পড়ানোর চেষ্টা করা, সবসময় সহজ, সবসময় সহজ। যেমন ইট মানে খাওয়া, আর ফিড মানে খাওয়ানো। যেমন একটা শিক্ষা সুপারভাইজারকে নিয়োগ পরীক্ষায় আমাদের এডুকেশন অফিসার, বর্তমানে সিনিয়র এডুকেশন অফিসার জিজ্ঞেস করেছিলেন যে আমি গাধাকে খাওয়াই, আপনি এর ইংরেজি করেন, আমি গাধাকে খাওয়াই। দুজনের যে কোনো একদম বলেন, আমি গাধাকে খাওয়াই। আমি আমার সন্তানকে খাওয়াই, আমি আমার সন্তানকে খাওয়াই। I eat my children. আমি আমার সন্তানকে খাই। I feed, আমি খাওয়াই। feed মানে খাওয়ানো, আর eat মানে খাওয়া। ঠিক আছে? I feed my child. আমি আমার সন্তানকে খাইলাম। তো ওই সুপারভাইজারটা এটা বলেছিল যে I feed গাধা, মানে I feed ass, I feed donkey, মানে আমি গাধা খাই। বলছি স্যার বলছে
যে আমি আর দ্বিতীয় কোনো প্রশ্ন করিনি, ওকে বলতে ঠিক আছে আসসালামু আলাইকুম। তাহলে আমাকে উচ্চারণ শুদ্ধ করতে হবে, সহজ এবং ছোট এই বিষয়গুলো পার্থক্য বোঝাইতে হবে, মজা করে শেখাইতে হবে এবং তাদেরকেও এগুলো চর্চা করতে বলতে হবে। ওকে যখন শিখাবেন, আপনি যেমন শিখে আজকে শিক্ষার্থীদেরকে কেউ শেখাবে হয়তো কালকে, আমাদের শিক্ষার্থীরা তখন আরেকজন কেউ আম্মা বলতো এই তুই বলতো একটা সহপাঠীকে স্কুলে যায় বলবে, এটা ওরা কিন্তু চর্চা করে, নিজেদের মধ্যে ভালো লাগে। তো এই মাধ্যমে মজার মজার কিছু ছোট ছোট বিষয় তাদেরকে শেখানোর চেষ্টা করবেন। তারপরে হচ্ছে শিক্ষার্থীদেরকে ইংরেজি পুরো ক্লাসে উদ্যমী রাখার জন্য, মানে তারা যাতে সক্রিয় থাকে এই জন্য প্রয়োজনে খাতা কলম ব্যবহার করা, কখনো কখনো টিচিং এইড ব্যবহার করবেন। মানে ওদের কাছে সম্ভব না ইংরেজি কোনো আলাদা করে বই নিয়ে আসা, আলাদা করে পোস্টার নিয়ে আসা, আপনার কাছে সম্ভব। আপনার কাছে হয়তো একটা ইংরেজি প্রেসক্রিপশন আছে, আপনার কাছে হয়তো একটা ইংরেজি খবরের কাগজ বা পত্রিকা আছে, বা একটা কাগজ পেয়েছেন, আপনি এটা নিয়ে এসে দেখেন টিচিং এইড হিসেবে, এটা আপনি দেখান, ওদেরকে পড়তে হবে। টাকা, আমি যেমন ভারত থেকে টাকা নিয়ে এসে টাকা দেখাইছিলাম, দেখো এখানে কতটা ভাষা আছে। ভারতের টাকাতে 15টা কি 17টা ভাষায় লেখা থাকে, 10 টাকা 10 টাকা মানে সবগুলো ভাষায় লেখা থাকে, কারণ ওদের এগুলো ভাষা। আমাদের টাকাতে কিন্তু 10 টাকা 7 টাকা, ওদের বড় তো তোমরা এখানে কত লেখা আছে, এখানে 1000 আছে, 1000 করতে পারে না, 1000 কি তাহলে ওদেরকে বুঝিয়ে দিলাম। কারণ ওরা টিচিং এইড ব্যবহার করে, কোনো একটা উপকরণ ব্যবহার করে আপনি তাদেরকে বোঝাবেন, দেখাবেন। উপকরণ ইংরেজিতে খুব বেশি দেখানোর চেষ্টা করবেন। ইদানিং মানে অধুনা খুব মোবাইল হয়েছে, মোবাইলে খুব সহজে অভিনয় করে কবিতাগুলো পড়ায়। আমাকে একজন বলছিলেন যে আমি ইংরেজিতে পড়েছি, আমার ইংরেজি সাবজেক্টগুলো খুব সহজ ছিল, মুখস্থ করা লাগতো না, যেই গল্প আছে উপন্যাস আছে তার ইতিহাস জাস্ট ইউটিউবে সার্চ দিতাম, খুব সুন্দর সহজ ইংরেজিতে নাটক আছে, বড় বড় ইংরেজিতে যারা পড়ে তাদের অনেক বড় বড় উপন্যাস করতে হয়, সেগুলো ছোট করে নাটক করা আছে, ভুল ভাবটা লেখা, এগুলো আমি শুনতাম, অভিনয় দেখতাম, মানে আলোক ছবি দেখতাম, ওগুলো দেখে ফেললে আমার একটা ধারণা হয়ে যেত, আমি বানাই পরীক্ষা দিতাম। এজন্য আমার ইংরেজিতে পড়ে আমার ইংরেজি সাবজেক্টগুলো ভালো লাগে, কোনো সাবজেক্টগুলো সহজ না। তার মানে আপনি মোবাইলেও ভিডিও কখনো দেখাতে পারেন, হ্যাঁ, সাইলেন্ট করে। সবশেষ কথা হচ্ছে আমার এই বিষয়গুলো ডিকটেশন, কখনো কখনো শুনে শুনে বলা। আপনি বলবেন এই তোমরা সবাই লেখো আই ফিড মাই চাইল্ড, ওরা তখন লিখলো আই ফিড মাই চাইল্ড, এবং তারপরে আপনি সবাই মিলাই দেখবেন, কেউ কেউ ফিড বানান লিখেছে এফ ডাবল ই, কেউ ফিড বানান লিখেছে এফ আই ডি, মানে ভুলভাল লিখবে। ওরা শুনে শুনে না দেখে লেখা যখন প্র্যাকটিস করা শুরু করবে আপনার কাছ থেকে শুনে, তখন লেখাটা আরো বেশি শুদ্ধ হবে। মাঝে মাঝে ডিকটেশন করাবেন, এটাকে বলে ডিকটেশন, ঠিক আছে, মানে শুনে শুনে লেখা। আপনি একটা কথা বলবেন 4-5টা বাক্য, বেশি না 4-5টা বাক্য, প্রথমে 2বার করে বললেন, তারপরে একটা সময় দিলেন, 1বার করে বলবেন, লিখতে হবে, ঠিক আছে। এই কাজগুলো করালে ইংরেজিতে সাধারণত দক্ষতা বাড়ে। সর্বোপরি ইংরেজিতে ভালোবাসা সৃষ্টির জন্য ইংরেজির প্রতি তাদের ভয় কাটাবেন। ইংরেজিতে তারা ছোটোখাটো কথা বাংলার মতোই, ইংরেজিতে যারা কথা বলে তারা ফেরেশতারা, মানুষই, তাই না? তারাও বাংলা মিডিয়ামের অনেক শিক্ষার্থী ভালো ইংরেজি বলতে পারে, এটা ভয়ের কোনো কিছুই নাই, তারা চর্চা করে। এবং এর পাশাপাশি ইংরেজির গ্রামাটিক্যাল কিছু ব্যাপার আছে সহজ সহজ, এগুলো শিশু থেকে 2য় শ্রেণীতে অত বেশি গ্রামার টামার নাই, কিন্তু এই যে ইংরেজিতে অ্যালফাবেট একটা, লেটার 26টা, ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, মনোফর্ম, ডিফর্ম, মানে লম্বা স্বর, হ্রস্ব স্বর, আমাদের যেমন হ্রস্ব দীর্ঘ আছে, ইংরেজিতে হ্রস্ব স্বর দীর্ঘ স্বর আছে। টু টু, এই টু মানে প্রতি, আর এই টু মানে ও, তাই না? তাই কি না? এই যে এইরকম ছোট ছোট পার্থক্যগুলো ধরিয়ে দেওয়া এবং ছোট ছোট পার্থক্যগুলো বোঝানো, তারপরে তাদেরকে পড়ানোর সময় কাজ করা, কানেক্ট করা, আমাদের দৈনন্দিন জীবনের বিশেষ বিশেষ বিষয়গুলো ইংরেজিতে বলা, এর মাধ্যমে আমরা মূলত শিক্ষার্থীদের ইংরেজির প্রতি আগ্রহী করতে পারি। মাঝে মাঝে পরীক্ষা নেবেন, মূল্যায়ন করবেন, ক্লাসে করবেন, ঠিক আছে? আমার মনে হয় এর মাধ্যমে আমরা ইংরেজি শেখাতে পারি। সর্বোপরি আপনারা নিজেরা যদি দৈর্ঘ্য না হন, নিজেরা যদি না পড়াশোনা করেন, নিজেরা যদি টিচিং এর বা শিক্ষক উপকরণ আরো বেশি আধুনিক করার ক্ষেত্রে মনোযোগী না হন, কিছু কিছু ক্ষেত্রে শিক্ষার্থীদের পাঠ পরিকল্পনা ভালোভাবে না করেন, তাহলে আপনারা ভালো করে শিক্ষা দিতে পারবেন না। আমার মনে হয় আমার তরফ থেকে ইংরেজি পড়ানোর ব্যাপারে কিছু বলতে পেরেছি। এবার আপনাদের তরফে কোনো প্রশ্ন থাকলে জানান, কোনো বিষয়ে প্রশ্ন থাকলে প্লিজ বলেন। কোনো প্রশ্ন নাই?